উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। এ সময় যুদ্ধবন্ধের দাবি জানিয়ে আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেন তারা। জানান, আমেরিকার সাথে বৈঠকে বসতে নারাজ তেহরান। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি আরও 2 সপ্তাহের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। মঙ্গলবার এই দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তেহরান আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছে জানান, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় অংশ নেবেন না। পরে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের সাথে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। হোয়াইট হাউসের দাবি, ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার পথেও অগ্রগতি হয়েছে। এই সংকট নিরসনে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও তারা সেখানে কতটুকু সফল হবেন তা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি 2 সপ্তাহ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধবন্ধে চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না। তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিজ দেশে তার জনপ্রিয়তা কমে যাওয়ায় একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের উপর অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এতে ইরানের উপর আবারও হামলার ঝুঁকি বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি আলোচনার পরিবর্তে পাকিস্তানের মাধ্যমেই তথ্য আদান প্রদান করছে দুই দেশ। একই সাথে যুদ্ধবিরতির মাঝেও লেবানন ও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। I guess the American people have come to understand that this is not their war. জাহিদুল আলম, এটিএন বাংলা। জনগণের আস্থার মর্যাদা রক্ষা করতে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে সরকার। তারেক রহমান বলেন, প্রত্যাশিত দেশ গড়ে তুলতে মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রশাসনিক কর্মকর্তাদের আধুনিক ও দক্ষ হিসেবে গড়ে তুলতে 1991 সালে বিএনপি সরকারের আমলে যাত্রা শুরু করে বাংলাদেশ ইনস্টিটিউশন অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিয়াম। 2002 সালে তা বিয়াম ফাউন্ডেশনে পরিণত হয়। এবার প্রশাসনিক কর্মকর্তাদের সময় উপযোগী ও যোগ্য করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সরকার দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, জনগণের কাছে করা সব অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দক্ষতা ও আন্তরিকতার সাথে ভূমিকা রাখতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন।
ভবিষ্যতে সব সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। প্রশাসনিক কর্মকর্তাদের জনগণের সেবক ও বন্ধু হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে খুনসুটিতে মাতেন প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে জুলাই আবারও ফিরে আসবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই বিএনপি প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছে বলেও অভিযোগ তার। এ সময় গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে সরব থাকার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধারা। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্যের মধ্যেই জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। গণভোটের আয়োজন নির্বাচন সেই দেশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশে যোগ দেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। তাদের অভিযোগ, ক্ষমতায় এসে জুলাইকে ভুলে গেছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধা যারা বেঁচে আছি, শহীদ পরিবারের সদস্য যারা বেঁচে আছে, সকলকে নিয়ে ওই পার্লামেন্ট আবার ঘেরাও করব। জুলাই সনদের কোনো আইন কানুন কোনো কিছুই তারা বাস্তবায়ন করতেছে না, সবকিছু হাসিনার পন্থায় অবলম্বন করতেছে। সমাবেশে 11 দলের নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গণরায় বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রত্যেকটি সাংবিধানিক পদ যা হলো এই সংস্কারের মূল কাঠামো, যেটা ঠিক না হলে এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালাচ্ছেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, জনগণের বিপক্ষে গেলে আবারও ফিরে আসবে জুলাই। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। তার দাবি, প্রয়োজনীয় সব সংস্কারেই বিরোধিতা করছে বিএনপি। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত সংসদের ভিতরে ও বাইরে বিরোধী দল লড়াই করে যাবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আহত পঙ্গুদের নিয়ে তরুণদের উৎসাহ দিতে কলেজ ছাত্রের বানানো রেসিং কার গো কার্ট চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে বাহনটি আধুনিক সংস্করণে তৈরিতে সরকারি সহায়তার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। গাড়ি নির্মাতা শিক্ষার্থী রিজন রশিদ জানান, সরকার প্রধানের এই সহযোগিতা তাকে আরও বড় কিছু করতে উৎসাহিত করবে। মনির হোসেন তোপর রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশিদের রেসিং কার গো কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপরই প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেন। সরকার প্রধানের আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের উদ্ভাবন করা রেসিং কারটি চালিয়ে হাজির হন রিজওয়ান।
সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে এই গাড়ি তৈরির নেপথ্যের গল্প শোনান। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহ নিয়ে নতুন এই যানটির নানা দিক জানতে চান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই গো কারটির স্টিয়ারিং ধরেন এবং সেটি চালিয়ে দেখেন। সরকার প্রধান বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। আশ্বাস দেন, এ ধরনের দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকার সবসময় পাশে থাকবে। স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার আরও বেড়ে গেছে যখন উনি দেখছে যে এটা উনি চালাইছে। এটা হইতেছে একদম বুকে গিয়ে লাগছে যে আমার গাড়ি একজন প্রাইম মিনিস্টার চালাইছে। আমার ইচ্ছা আছে বাংলাদেশে একটা কালচার শুরু করার। জাপানে যেরকম এইগুলো গাড়ি ফরেনাররা রাস্তায় চালায়, জাপানে কিন্তু এটা স্টিল ইললিগাল, বাট জাপান সরকার এটাকে অ্যালাউ করে। তো আমিও চাই বাংলাদেশেও এটা শুরু হোক। জিনিসটা যে একেবারেই আনসেফ এমন না, একটা বাইকের চেয়ে এটা সেফ। দেশের প্রধানমন্ত্রী তার বানানো গাড়ি চালাচ্ছেন, এমন দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েন শিক্ষার্থী রিজওয়ান রশিদ। রিজওয়ানের বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। মূলত বাবার অনুপ্রেরণাতেই প্রযুক্তির এই পথে তার যাত্রা শুরু। 2025 সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে ভিন্ন কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান। আর্থিক সীমাবদ্ধতা থাকায় একটি গো কার্ট তৈরির চ্যালেঞ্জ নেন তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।